হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গুরুকুল সংস্কৃত ট্রেনিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হয়েছে সংস্কৃতে, বেশ করে সিসিএফ এখন নতুন যে কারিকুলাম হয়েছে সেই কারিকুলাম অনুযায়ী, অর্থাৎ যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারে যাদের অনার্স এবং পাশের সাবজেক্ট হিসাবে সংস্কৃত রয়েছে, অর্থাৎ যাদের মেজর হিসাবে সংস্কৃত এবং মাইনর পেপার হিসাবে সংস্কৃত, এছাড়াও যাদের কি এমডিসি পেপার, অর্থাৎ যারা শুধু পাশের স্টুডেন্ট তাদের যে এমডিসি পেপার ফার্স্ট চয়েস সংস্কৃত এবং সেকেন্ড চয়েস হিসাবে যারা সংস্কৃত রয়েছে, তাদের যে সিলেবাসে রয়েছে যে বিষয়টি সেটা হলো ছন্দ। অর্থাৎ এই ছন্দমঞ্জুরি গ্রন্থের যে ছন্দ তোমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই ছন্দমঞ্জুরি ছন্দটা নিয়ে আজকে তোমাদের বিষয়ে আলোচনা করব। তাহলে আগে তোমাদের জানার দরকার এই ছন্দমঞ্জুরি ছন্দ বা কি, ছন্দ কথাটা কীভাবে এসেছে, ছন্দ কোন জায়গায় তোমাদের কী করতে হবে, কতটা করতে হবে, কী করতে হবে না করতে হবে, সেই বিষয়ে আলোচনা করব। ছন্দমঞ্জুরি প্রথম যে গ্রন্থটা, এই ছন্দমঞ্জুরি গ্রন্থের রচয়িতা হলেন আচার্য গঙ্গা দাস। তাহলে সেই গঙ্গা দাস প্রণীত যে ছন্দমঞ্জুরি যে গ্রন্থ, এই ছন্দমঞ্জুরি গ্রন্থে প্রথমে শুরু করার আগে আচার্য গঙ্গা দাস তিনি কী করছেন, তার যে গুরুদেব শ্রী গোপালদেবকে তিনি প্রণাম করছেন। তার প্রণাম করার পরেই তিনি কী করছেন, এই ছন্দমঞ্জুরি গ্রন্থ লেখা তিনি শুরু করছেন। এবং এই ছন্দমঞ্জুরি গ্রন্থ যে তিনি শুরু করলেন, এই ছন্দমঞ্জুরি গ্রন্থে প্রথমে তো আমার জানা দরকার যে ছন্দ কথাটার ব্যুৎপত্তি কী। এই ব্যুৎপত্তি প্রসঙ্গে নিরুক্তকার যাস্কাচার্য তিনি তার গ্রন্থেই বলছেন কি, ছান্দচি ছাদনাথ, অর্থাৎ যেটা ছন্দ আচ্ছাদিত করে, অর্থাৎ কি ছন্দ কথাটা যদি আমরা উৎপত্তি করে দেখি, ছন্দ ধাতুর সাথে ছন্দ ধাতুর সাথে তার অসুন প্রত্যয় করে ছন্দ কথাটা এসেছে। তাহলে কি এই ছন্দ কথাটা উৎপত্তি থেকে দেখলাম যে ছন্দ ধাতুর সাথে অসুন প্রত্যয় করে যে নিষ্পন্ন হয়েছে। এই ছন্দ কথার অর্থ হলো কি, আচ্ছাদিত করা। এই প্রসঙ্গে ছান্দোক্য উপনিষদে বলা হয়েছে কি, যে দেবতারা মৃত্যুর ভয়ে তারা তখন কী করলো, বিদ্যার মধ্যে আশ্রয় গ্রহণ করলো এবং ছন্দ দ্বারা নিজেদেরকে আচ্ছাদিত করলো। এই জন্য করে ছন্দ কথাটা এইভাবে এসেছে। এছাড়া রঘুবংশ নামক গ্রন্থে কী বলছে, বলেছে ছন্দজি প্রণব ছন্দসা মিব, কথাটা বলছে কি প্রণব ছন্দসা মিব, অর্থাৎ এখানে প্রণবের সাথে ছন্দ শাস্ত্রের তুলনা করা হলো। এছাড়াও আরও কি ছন্দর কথা অর্থ হলো যা আহ্লাদিত, যা আনন্দিত করে, যা উৎফুল্ল করে, সেটা হচ্ছে ছন্দ। এই ছন্দশাস্ত্রে এবার বলে দেখি যে ছন্দমঞ্জুরি নামক গ্রন্থে প্রথমে তোমাদের জানার দরকার আগে কী, আর এই ছন্দের যে মূল বিষয় যার উপর নির্ভর করে ছন্দটা হচ্ছে, সেটা হচ্ছে কি লঘু এবং গুরু স্বর। তাহলে এই স্বর কাকে বলে আগে জানতে হবে, তা অক্ষর কাকে বলে জানতে হবে, আর এইগুলো বিষয়কে তোমাদের অবশ্যই করে জানা দরকার। প্রথমে তোমাদের জানার দরকার যে অক্ষর কাকে বলে। বলে সাব্যঞ্জন সংস্বার, বলে শুদ্ধ পাপি সারক্ষর, বলে যে সাব্যঞ্জন অনুসার মানে কি, বলছে ব্যঞ্জনবর্ণ যুক্ত হতে হবে এবং অনুসার যুক্ত, শুদ্ধ বাপি সারাক্ষরম, শুদ্ধ স্বর যুক্ত যেটা, সেটা হচ্ছে অক্ষর। তাহলে অক্ষরের মধ্যে এই যে বিষয়টা অক্ষরের সঙ্গে এখানে দেওয়া হলো। এরপরে তোমাদের জানা দরকার যে পদ্য কী। পদ্য বলছে ছন্দবদ্ধ পদ ও পদ্যম, তাহলে ছন্দযুক্ত যে পদ সেটা পদ্য। এই পদ্যকে আবার কীভাবে বলছে, যে বা চারটি চরণ বিশিষ্ট যে চতুষ্পাদ বিশিষ্ট যেটা পদ্য, সেটা হচ্ছে পদ্য। চারটে চরণ বিশিষ্ট সেটা পদ্য। এই পদ্যকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বৃত্ত আর একটা জাতি। বৃত্ত কাকে বলা হচ্ছে, বৃত্তের এবং জাতির যে পদ্যের যে দুটো ভাগ, সেটা আমি এখন দেখাবো তোমাদের। যে পদ্যের যে দুটো ভাগ পাবো, কী পাবো, একটা বৃত্ত একটা জাতি। বৃত্ত হচ্ছে কাকে বলা হচ্ছে, বৃত্ত হচ্ছে কি না, যেটা হচ্ছে অক্ষর গণনা দ্বারা নিবদ্ধ যে পদ্য, সেটা হলো যে বৃত্ত। আর জাতি হচ্ছে মাত্রা গণনা দ্বারা নিবদ্ধ যেটা, সেটা হলো যে জাতি। তাহলে অক্ষর এবং জাতি ভাগ করা হলো, এবং কি এই বৃত্ত এবং জাতিকে ভাগ করা হলো। যে বিষয়টা অক্ষর এর মাত্রা, মানে যে অক্ষর গণনা অনুযায়ী যেটা হচ্ছে, সেটা হচ্ছে অক্ষর গণনা যেটা সেটা হচ্ছে বৃত্ত। তাহলে বৃত্ত কয় প্রকার, বৃত্ত আবার যে তিন প্রকার। কী কী, সমবৃত্ত, বিষমবৃত্ত আর অর্ধ সমবৃত্ত। তাহলে এই তিনটে যে হলো, বৃত্ত হচ্ছে কি সমবৃত্ত যে ছন্দ, যেটা আমরা পাঠ্যাংশে দেখতে পাবো। এই সমবৃত্ত ছন্দের মধ্যে যেটা কাকে আমরা বলবো, আগে জানি যে চারটে চরণের মধ্যে যদি প্রত্যেকটা চরণে যদি সমান সংখ্যক যদি অক্ষর থাকে, তাহলে সে সমবৃত্ত ছন্দ। আর কি যদি বিষম, যদি প্রথম এবং চারটে চরণের মধ্যে প্রথম চরণের সাথে যে তৃতীয় চরণ আর দ্বিতীয় চরণ চতুর্থ চরণে যদি মিল থাকে, তাহলে সেটা হবে কি না অর্ধ সমবৃত্ত ছন্দ। আর কি বিষমবৃত্ত ছন্দ করতে হবে, যে প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা চরণে যদি আলাদা আলাদা জিকে অক্ষরের সঙ্গে থাকে, তাহলে সেটা কী হবে না বিষমবৃত্ত ছন্দ।
তাহলে এই জায়গাটা বিষয়টা হয়ে গেল। এবং আমরা যেটা জায়গা যাইব, এই ছন্দমঞ্জুরি যে গ্রন্থের যে গণ জানতে হবে। আমরা কী পাবো, যে কটা গণ পাবো, 10টা গণ পাবো। সেই 10টা গণ কিসের উপর নির্ভর করে হবে, স্বরের উপর নির্ভর করে। কোন কোন স্বর নিয়ে কীভাবে কী গণগুলো তৈরি হচ্ছে সেটা আমরা দেখব। যে আমরা জানি 3টে করে স্বর নিয়ে একটা করে গণ হয়, 10টা গণ আছে, 8টা গণ আছে, 3টে করে স্বর থাকে। আর লাস্ট গুরুগণের একটা স্বর, আর লঘু মানে যে লঘু যেটা ল গণ, তার হচ্ছে কি গ গণের একটা গুরু স্বর, আর ল গণে যেটা একটা হচ্ছে লঘু স্বর। তাহলে এবার গড়গুলো আমি শর্টকাটে কীভাবে গড় নির্ণয় করবো সেই বিষয়টাও দেখে নেবো। আর যেহেতু সমবৃত্ত ছন্দের যে পাঠগুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করা আছে সেগুলো বলবো। আর বিষয় যেটা বলে দিচ্ছি, যে যারা এই চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আর একটা যেটা বিষয় হচ্ছে কি, এই ছন্দ থেকে নেট, সেট, এসএসসি, পিএসসি, সিএসসি এবং কলেজ সার্ভিসের যে কোনো পরীক্ষা, এছাড়াও যারা হচ্ছে অনার্স স্টুডেন্ট বা পাস স্টুডেন্ট, তাদের প্রত্যেকের এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু অবশ্যই করে আসে। এবার তাহলে তোমরা দেখে নাও, সবার আগে তোমাদের জানা দরকার সেটা হচ্ছে কি, গণ কিভাবে নির্ণয় করবে সহজভাবে। কিন্তু গণ নির্ণয় করার আগে তোমাদের স্বরের জ্ঞান কনসেপ্টটা, মানে স্বরের কনসেপ্টটা তোমাদের ভালোভাবে থাকা দরকার। দুটো স্বর মনে রাখবে, একটা গুরু এবং লঘু স্বর। গুরু স্বরের চিহ্ন হিসাবে দেখতে পাচ্ছ তোমরা, এইটা কিন্তু গুরু স্বরের চিহ্ন। এই যে চিহ্নটা, এটা পুরো গুরু স্বরের চিহ্ন, আর লঘু স্বরের চিহ্ন এটাই। তাহলে গুরু এবং লঘু স্বর আগে জানতে হবে যে গুরু স্বর কোথায় ব্যবহার হয়। সেখানে বলছে কি, যে তখন গুরু স্বরের সঙ্গে বলে সানুস, সারস্য, দীর্ঘস্ব, বিসর্গিত গুরু হবে বর্ণ সংযোগ পূর্বস্য। তাহলে কি না, প্রথমে অনুস্বার যুক্ত, তাহলে অনুস্বার যুক্ত যে বর্ণ হবে সেটা হবে গুরুস্বর। দীর্ঘস্বর যুক্ত থাকবে যার সাথে সেটা হবে যে গুরুস্বর। আর কি বর্ণ সংযোগ পূর্বস্য, অর্থাৎ কোনো বর্ণ সংযুক্ত বর্ণের পূর্বের বর্ণ গুরু হবে, আর পাদান্তে পদের অন্তে যদি সেটা যদি থাকে লঘু বিকল্পে সেটা গুরু হবে। তাহলে এটা গুরু ক্লিয়ার হয়ে গেল। মানে গুরু যেই জায়গা হবে, বাকি জায়গা সব জায়গায় কী হবে, লঘুস্বর হবে। গুরুটা বলা হলো মানে বাকি জায়গায় কী হবে, লঘুস্বর হবে। তাহলে এইটা আমি বুঝে নিলাম যে গুরুস্বর কোথায় কোথায় হচ্ছে। এবার আমি গণ নির্ণয় করবো, কারণ আমরা জানি যে 10টা গণের মধ্যে 8টা গণ 3টে করে স্বর নিয়ে। তাহলে 3টে করে স্বর নিয়ে যদি একটা করে গণ হয়, তাহলে এবার আমি সহজভাবে 10টা গণ কীভাবে মনে রাখবো, তার পদ্ধতি হলো স্বর পদ্ধতি। ইয়ামা তারা জ ভানস লগা, এই যদি লাইনটা যদি কারো যদি মনে থাকে, তাহলে সে 10টা গণ নিজে থেকে তৈরি করতে পারবে। তারপরে তো সূত্র পরে যাব, কিন্তু তার আগে আমার এই স্বর পদ্ধতিটা মনে রাখতে হবে। প্রথমে দেখো, যেহেতু এখানে বলেছে গুরুস্বরকেই অনুস্বার বা দীর্ঘস্বর যুক্ত থাকে, তাহলে এখানে অনুস্বার বা দীর্ঘস্বর বা হচ্ছে বর্ণ সংযোগের পূর্বেই না, তাই এটা কি শুধু হচ্ছে হর্ষস্বর যুক্ত আছে, তাই এটা হবে কি লঘুস্বর। তারপরে আগার আছে মানে দীর্ঘস্বর যুক্ত আছে, তাই এটা হচ্ছে গুরুস্বর। তারপর এটাও কি হবে, গুরুস্বর হবে। এটাও দীর্ঘস্বর যুক্ত গুরু হবে। এটা লঘু হবে, এটা গুরু হবে, এটা লঘু হবে, এটা লঘু, এটা লঘু, আর এটা হচ্ছে গুরু। এই স্বরগুলো প্রথমে বসিয়ে দিলাম, জমা দ্বারা যা প্রথমে তোমরা লিখবে। তারপরে এই মানে স্বরগুলো বসানোর পরে 3টে করে ধরবে। তাহলে যেহেতু আমরা জানি 3টে করে স্বর নিয়ে এক একটা গণ, তাহলে 1 2 3, এই 3টে হচ্ছে স্বর মিলে একটা গণ। প্রথমে গণটা কি, জ গণ। তাহলে প্রথমে ইয়া গণ, এই অ গণের 3টে কি আছে, প্রথমে যে লঘু, তারপরে গুরু, তারপরে গুরু। তাহলে আমরা জেনে নিলাম ই গণের প্রথমে হচ্ছে লঘুস্বর থাকে, পরে দুটো গুরুস্বর থাকে। তারপর ম গণেরও 3টে, মানে ম গণের 1 থেকে 3টে ধরবো। তাহলে এখান থেকে আমরা এটা কি ধরলাম, 3টে। তাহলে ম গণটা আমরা লিখলাম, ম গণ লিখে আমরা কি হলো 1 2 3, 3টে হচ্ছে গুরু। এটা মনে রাখবেন, ম গণের 3টে গুরু। এবার তারপরে আমরা কি দেখলাম, যে তারপরে ত গণ। তাহলে ত গণ থেকে আমরা যদি 3টে করে ধরি, কি করবো, আমরা জানি তো এক একটা গণ 3টে করে স্বর নিয়ে। তাহলে ত গণটা আমি এখানে লিখলাম। ত গণে লিখে কি আছে না, দুটো গুরু একটা লঘু, দুটো গুরু একটা লঘু, এটা হচ্ছে ত গণ। তারপরে হচ্ছে আমরা কি দেখবো না, এখানে র গণ। র গণে আমরা কি দেখতে পাচ্ছি না, প্রথমে হচ্ছে গুরু, তারপরে লঘু, তারপরে হচ্ছে প্রথমে হচ্ছে গুরু, তারপরে লঘু, তারপরে গুরু, তারপরে হচ্ছে জ গণ। জ গণের আমরা কি দেখতে পাচ্ছি না, জ গণ থেকে যদি দেখি 1 2 3, প্রথমে লঘু, তারপরে গুরু, তারপরে লঘু। তাহলে এখানে আমি জ গণ লিখলাম, লিখে তারপরে লঘু, গুরু, লঘু, তাহলে জ গণ হয়ে গেল। তারপরে ভ গণে আমরা কি দেখতে পাচ্ছি, ভ গণটা আমি এখানে লিখলাম। ভ গণে কি আছে, প্রথমে গুরু, তারপর দুটো লঘু, ভ গণের গুরু, লঘু। তারপরে আমরা কি আসছে
ভগবানের পর আমরা হচ্ছে যদি এবার দেখি ভগবান হয়ে গেল। এবার হচ্ছে নগণ। নগণে আমরা এখানে যদি দেখি না, নগণে তিনটে লঘু। তাহলে এখানে আলাদা করে আমি যদি নগণটা লিখি, নগণের হচ্ছে কি তিনটে লঘু, তিনটে লঘু স্বর হচ্ছে নগণে। তারপরে স্বগণটা যদি আমি দেখি, তাহলে স্বগণের এখানে যদি আমি লিস্ট করে দেখি না, স্বগণের প্রথমে লঘু, তারপরে লঘু, তারপরে গুরু। আর লগণে শুধু একটা লগণে, তাই লগণটা আমি লিখে দেবো। লগণে আমি আগেই বলেছি লগণের একটাই স্বর আছে, সেটা লঘু। আর গগণের একটাই, এটা হচ্ছে লগণের। তাই লগণের থেকে একটাই লঘু আর গগণের একটা গুরু। তাহলে আমার কি হলো 10টা গণ। এইবার আমি আগে নির্ণয় করে ফেলবো। এইবারে দেখো, এই যে গণ করার পর এবার যে শ্লোকটা যদি আমি দেখি, বলছে মস্তি গুরু। মগণে তিনটে গুরু, মগণে আমরা তিনটে গুরু স্বর পেয়ে গেলাম। তাহলে মস্তি গুরু ত্রিলঘু নকার, তাহলে নকার অর্থাৎ নগণে তিনটে লঘু। মগণের অপোজিট, মগণে তিনটে গুরু আর নগণে তিনটে লঘু, তাহলে অপোজিট। যদি মগণটা আমি জানি তিনটে গুরু, তাহলে নগণে তার অপোজিট। তাই বলি মস্তি গুরু ত্রিলঘুষ্য নকার। তাহলে মগণে তিনটে গুরু যদি হয়, নগণে তিনটে লঘু, তার বিপরীত হবে নগণ। তারপরে যে ভাদি গুরু, তাহলে আদি গুরু তার কার আছে দেখবো না, ভগবান। ভগবানের আমরা কি দেখছি, আদি যদি গুরু হয় তাহলে ভাদি গুরু পুনরাদি লঘু জ। তাহলে কি ভগবানের আদি গুরু লঘু জ, জগণের আদি লঘু। তাহলে ভগবানের আদি যদি গুরু হয়, তাহলে আদি লঘু যদি আমি দেখি, তাহলে হচ্ছে ইয়াগণ হবে। তাহলে আমি ভগবানের অপোজিট হলো ইয়াগণ। তারপরে কি আছে, যোগ গুরু মধ্যগণ, তার মাঝখানে গুরু ফাংশন দেখি। তাহলে জগণের মাঝখানে গুরু, তাহলে মাঝখানে লঘু কার দেখবো, তাহলে যোগ গুরু মধ্যগত রল মধ্য। তাহলে রগণটা আমি দেখবো মাঝখানে লঘু। তাহলে জগণের মাঝখানে গুরু আর লগণের মাঝখানে লঘু। তাহলে কি, তার রলের মধ্যে সন্ত গুরু, শেষে স্বগণে লাস্টে হচ্ছে গুরু হবে, এবং লাস্টে গুরু স্বর। তাই তার অপোজিট কি হবে, সন্তর কথিত অন্ত লঘুস্বর। তাহলে কি স্বগণের অপোজিট যেটা হবে সেটা হচ্ছে কি না, স্বগণের হচ্ছে আদি গুরু আর তগণের আদি লঘু, মানে যে কি বললাম, স্বন্ত গুরু, স্বগণের অন্ত গুরু আর তগণের অন্ত লঘু। তাহলে এইভাবে আর তার প্রতিগণে লঘু আর লগণের লঘু আর গগণের গুরু। এই আমরা 10টা গণ সহজ পদ্ধতিতে এটা করলাম। এটাও মনে রাখতে পারো। আর সহজ পদ্ধতি যেমন তারা যে মানুষে লগা লিখে এই গণটা তোমরা নিজেরা কিন্তু নির্ণয় করতে পারো। এইভাবে 10টা গণ তোমরা কিন্তু সহজ পদ্ধতিতে তোমরা নির্ণয় করতে পারবে। এটা করার পরে তোমরা এবারে ছন্দ করতে যাবে। ছন্দ করতে গেলেই তার আগে আরেকটা কনসেপ্ট তোমাদের মাথায় রাখতে হবে, যে যেমন তোমরা একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র এগুলো যেরকম পড়েছিলে, তাহলে সেইটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তার আগে তোমাদের মাথায় রাখতে হবে একে চন্দ্র মানে এক। যখন হচ্ছে কি তোমাদের এই ছন্দ করতে গেলে তোমাদেরকে জ্যোতিষ করতে হয়। জ্যোতি কোথায় গিয়ে, জ্যোতি মানে জিহ্বার যে বিশ্রামের স্থান, যদি জিহ্বার যে বিশ্রামের স্থান, যে আমরা নিঃশ্বাস কতটা উচ্চারণ করছি, যেখানে থামি সেখানে জ্যোতি, সেই জ্যোতির চিহ্ন আমাদের সেখানে প্রয়োগ করতে হয় ছন্দ করতে গিয়ে। সে কোথায় কোথায় এবার ছন্দ লক্ষণে সংখ্যানের কীতে প্রযুক্ত পারিভাষিক এই শব্দ আছে। সেই পারিভাষিক শব্দগুলো যেমন কি একমাত্র একে একক করে গিয়ে যে যদি পড়বে, তার কি যদি চন্দ্রমা লেখা থাকে, পৃথিবী পৃথিবী এই সমস্ত যদি শব্দ থাকে, তাহলে সেখানে কি হবে না যদি পড়বে। দু নম্বর করে যদি পড়ে, কখন যদি বলে যে পক্ষ নেত্র এইরকম যদি শব্দ থাকে, তাহলে যে কিসে হবে না দুয়ে গিয়ে যদি পড়বে। ত্রয় গুণ রাম অগ্নি এই শব্দ থাকলে 3-এ গিয়ে যদি চিহ্ন পড়বে। আর 4-এ গিয়ে যদি পড়বে কি বেদা শব্দ থাকলে, বন্যা যুগ আশ্রমা এই শব্দ থাকলে গিয়ে 4-এ। আর 5 নম্বরে কি স্বর ইন্দ্রিয় ভূত এই যে তত্ত্ব যদি থাকে, তাহলে 5 নম্বরে গিয়ে যদি পড়বে। সপ্তমকে এই 6 নম্বর যদি পড়বে কি 6 নম্বর করে গিয়ে সেখানে যদি স্বাস্থ্য রস বা ঋতব যদি শব্দ থাকে, সেখানে কিন্তু 6-কে যদি পড়বে। 7-এ কি অশ্ব মুনি লোক সরা এই শব্দ থাকলে কি 7-এ। আর 8 নম্বর করে যদি পড়ে কখন বসু শব্দ ইয়াম সিদ্ধি যোগ ভোগী এই শব্দ যদি থাকলে, তাহলে 8-এ। নব অঙ্ক গ্রহ দ্রব্য নিধয় এই শব্দ থাকলে হচ্ছে 9-এ। আর 10-এ দিক বা
অবতারা শব্দ যদি থাকে তাহলে কিন্তু আসে। আর একাদশ রুদ্র শব্দ যদি থাকে, রুদ্রা শব্দ যদি থাকে তাহলে একাদশ অক্ষরকে যদি পড়বে। আর দ্বাদশে সূর্য, মাসা, আদিত্য এইসব শব্দ যদি থাকে তাহলে কি দ্বাদশ অক্ষরকে তোমরা যদি পড়বে। তাই এখানে আমি কি বললাম যে 10টা গণ এবং কীভাবে এটা নির্ণয় করা হয় সেটা বলে দিলাম। এবার আমি চলে যাব তোমাদের ছন্দ, একটা যে তোমাদের কী কী ছন্দ আছে একাদশ অক্ষরাবৃত্ত থেকে আর একবিংশ অক্ষরাবৃত্ত পর্যন্ত ছন্দ আছে। একাদশ অক্ষরাবৃত্ত যে কোনো উদাহরণ বা দ্বাদশ অক্ষরাবৃত্ত, একাদশ অক্ষরাবৃত্ত ইন্দ্রবর্জা, উপেন্দ্রবর্জা, উপজাতি, শালিনী এই সমস্ত ছন্দ আছে। দ্বাদশ অক্ষরাবৃত্ত বংশস্থ বিলোপ, বসন্ত তিলক এই সমস্ত অক্ষরগুলো আছে। এইভাবে করে তোমাদের ক্রমশ শালিনী, মালিনী, অতদতা এই সমস্তগুলো আছে এবং সব দ্বারা একবিংশতি অক্ষরবৃত্ত যে ছন্দ সব দ্বারা ছন্দগুলো রয়েছে। এবার আমি একটা ছন্দ তোমাদেরকে বা দুটো ছন্দ আমি দেখিয়ে দেবো, তোমরা পরে একটু দেখো। দেখো তোমরা, তোমাদের পরীক্ষা থাকবে কিন্তু ছন্দের লক্ষণ সহ উদাহরণ দিয়েই তোমাদের বোঝাতে হবে। একটা থাকবে আর একটা থাকবে দেয়া থাকবে কোনো একটা ছন্দ, সেটাকে স্ক্যান করে সেটা কোন ছন্দ নির্ণয় করতে হতে পারে। তাহলে এই দুটো পার্টে তোমাদের প্রশ্ন হয়। তাহলে আমি একটা ছন্দে তোমাদের দেখাচ্ছি, তোমাদের পরীক্ষার পাঠ্যাংশের অন্তর্ভুক্ত হয়েছে একাদশ অক্ষরাবৃত্ত ও বৈদিক ত্রিশূল ছন্দের অন্তর্গত একটা আমি দেখাচ্ছি কি শালিনী ছন্দ। তোমরা দেখো শালিনী ছন্দে একাদশ অক্ষরাবৃত্ত, একাদশ অক্ষর মানে 11টা অক্ষর থাকবে। আর আমি আগেই বলেছি যে যে বৃত্ত তোমাদের ভাগ, অর্থাৎ বৃত্ত ছন্দ তোমাদের পাঠ্যাংশে অন্তর্ভুক্ত এবং তার মধ্যে সমবৃত্ত তোমাদের পাঠ্যাংশের মধ্যে। তাহলে সেখানে আছে কি শালিনী ছন্দ, একাদশ অক্ষরাবৃত্তের মধ্যে শালিনী ছন্দ যেটা বৈদিক ত্রিশূল ছন্দের অন্তর্গত। এই ছন্দের প্রথমে তোমরা জানবে লক্ষণ। লক্ষণ কি মাত্র গৌ শালিনী বেদলোকই, এটা হচ্ছে লক্ষণ। তোমার যদি পরীক্ষা দিয়ে দেয় যে শালিনী ছন্দের তার লক্ষণ উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারে, তখন তোমাদের এই প্রথমেই লক্ষণ দিতে হবে। আচার্য গঙ্গাধর দাসের বিরচিত ছন্দমঞ্জন গ্রন্থে কি সমবৃত্ত ছন্দে একাদশ বৈদিক ত্রিশূল ছন্দের একাদশ অক্ষরাবৃত্ত ছন্দের অন্তর্গত হচ্ছে শালিনী ছন্দ ফার্স্ট বলতে, এবং তার লক্ষণ প্রসঙ্গে উত্তম অর্থাৎ লক্ষণ বলতে কি মাত্র গৌ শালিনী বেদলোকই, এটা হচ্ছে কি শালিনী ছন্দের লক্ষণ। এবার এই লক্ষণটাকে যদি তুমি ভাও, এই লক্ষণটাকে তুমি স্ক্যান করো তাহলে কি কি স্বর এবং কি কি গণ, তিনটে স্বর্ণের গণ আর তোমরা নির্ণয় করতে পারো। দেখো তোমাদের আমি আগেই বলেছি যে কীভাবে তোমরা গণ নির্ণয় করবো এবং স্বর নির্ণয় করবো। তুমি স্বর প্রয়োগ করে গণটা কী করে, যেমন ময় আকার আছে, এই লক্ষণটা যদি তুমি ভাও তাহলে মধ্যে স্বর এবং গণ পেয়ে যাবে। দেখো ময় আকার আছে মানে দীর্ঘ স্বর যুক্ত, তাই এখানে গুরু স্বর হবে। তাহলে তৌ আছে, এটাও গুরু স্বর হবে। তারপর এটাও হচ্ছে ঔকার আছে, এটাও গুরু স্বর হবে। একার আছে তাহলে এটাও হচ্ছে কিন্তু গুরু স্বর হবে। আবার হচ্ছে কি এটা সংযুক্ত বর্ণের আগের বর্ণ, এও গুরু হবে। এ কিন্তু লঘুগত সংযুক্ত বর্ণ কিন্তু আকার দেখা যায় এটাও গুরু হবে। এই লয় হাসি আছে মানে হস্যস্বর, তাই এটা লঘু হবে। আর নি মানে এটা দীর্ঘিকার আছে গুরু হবে। আর বেদ একার আছে গুরু হবে। এটা হচ্ছে যেহেতু অকার আছে, বেদ অ আছে বা সংযুক্ত বর্ণের পূর্বের বর্ণ না, তাই এটাও কিন্তু লঘু হবে। আর ওইটা হচ্ছে গুরু হবে, যেহেতু ওকার আছে আর ঔকার আছে এটাও কিন্তু গুরু হবে। তাহলে আমি এখানে দেখে নিই কটা স্বর আছে, আমি দেখবো না 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে একাদশ অক্ষর, তাহলে একাদশ অক্ষরাবৃত্ত। তাহলে এবার আমি জানি কি 3টে করে স্বর নিয়ে একটা করে গণ, তাহলে 1 2 3টে 1 2 3 1 2 3, তাহলে একটা একটা থাকবে একটা একটা থাকবে। তাহলে আমি আগে করে নেবো একটা একটা কি, আমি জানি গুরু স্বর থাকে গ মানে, তাই গ মানে আমি আগে লিখে ফেললাম, এটাও গুরু গ গণ হয়ে গেল। এবারে দেখো এবারে যে মস্তি গুরু তিলবুষা, আমরা জানি মো মানে আগে একটু গণ করেছিলাম, মো মানে সেখানে স্ক্যান করে দেখেছিলাম মো মানে 3টে গুরু, তাহলে মো গণ এটা। আর আদি লঘু, আগে লঘু হচ্ছে ত মানে, তাহলে ত মানে লাস্টে লঘু থাকে, তাহলে এটাও লাস্টের লঘু এটাও লাস্টে দুটো ত গণ হলো। তাহলে আমি কি গেলাম যে শালিনী ছন্দের কি কি গণ আছে, ম গণ আছে ত ত গ গ। তাহলে প্রথমে মনে রাখতে হবে শালিনী ছন্দ পড়লে মাত্র করছে শালিনী বেদলোকই, এটা বলার পর তারপর আমি এটাকে স্ক্যান করে দেখলাম যে মো ত ত গ গ, অর্থাৎ যে ছন্দের মো ত ত গ গ গণগুলো থাকবে সেই ছন্দ হবে শালিনী ছন্দ। এইবার দেখো এখানে একটা শব্দ আছে বেদলোকই, এই বেদলোকই কথাটা কিন্তু আমি এখানে দেখিয়েছি। আমি বলেছিলাম যে কিছু ছন্দের কিছু হচ্ছে শব্দ দেখে আমরা সেখানকে দাঁড়াই। বেদ শব্দ আমরা জানি 4টে বেদ আছে, ঋক সাম যজু অথর্ব, 4টে বেদে, তাই 4 অক্ষরে গিয়ে জ্যোতি পড়বে। তাই জ্যোতির চিহ্ন আমি এরকম স্টার দিয়েই দেখাতে পারি, তাহলে এটা কার চিহ্ন হবে, জ্যোতির চিহ্ন হবে।
তাহলে যদি চিহ্ন এরকম, তাহলে চারে কে দাঁড়াবে মাত্র গৌ চেচ্ছালিনী, মাত্র গৌ চেচ্ছালিনী, চেতে দাঁড়াচ্ছি। এখানে যখন এটা এখানে লক্ষ্য তো যখন উদাহরণ দেখাবো তখন সেটা বলতে পারবে। আর লোক কথার অর্থ হলো সাত, শব্দ লোকের কথা বলা হয়েছে, তাই শব্দ লোকের সাথে গিয়ে তাহলে চারে গিয়ে একবার দাঁড়াবে প্লাস সাথে গিয়ে দাঁড়াবে, চারে আর সাথে 11 অক্ষর গিয়ে লাস্টে যদি পড়বে কি হবে সেটা দেখাচ্ছি। এবং উদাহরণ দিলে যদি আমি দেখি স্বামীনন্তি স্বামীন ভাগানি বালা, এইভাবে মানে একটা 4 লাইন শ্লোক আছে, আমি একটা লাইন যা দেখাচ্ছি, এটাকে স্ক্যান করলে এই গণগুলো পাবো। কি করে পাবো দেখো, আকার আছে মানে দীর্ঘস্বর, মানে তার জন্য একটা গুরু হলো, নি আছে, নি কিন্তু লঘু হতো, হস্যস্বর যুক্ত আছে কিন্তু সংযুক্ত বর্ণের পূর্বের বর্ণ, তাই এটা গুরু হয়ে গেল। তারপরে দন্তনয়টা নিজে লঘু, তার সাথে কোনো দীর্ঘস্বর নেই কিন্তু সংযুক্ত বর্ণ দন্তনয়টা আছে, তার পূর্বের বর্ণ, তাই এটাও গুরু। দন্তনয়টা নিজে লঘু কিন্তু দীর্ঘস্বর যুক্ত থাকার জন্য সেও গুরু হলো। এটাও কিন্তু সংযুক্ত বর্ণ, নিজে লঘু হওয়ার কথা কিন্তু আকার দীর্ঘস্বর যুক্ত থাকার জন্য সে আবার গুরু হলো। দন্তনয় দেখো এটা কোনো দীর্ঘস্বর নেই, অনুস্বর যুক্ত নেই, বিসর্গ যুক্ত নেই, সংযুক্ত বর্ণের পূর্বের বর্ণ নয়, লাস্টেও নয়, তাই এটা হচ্ছে লঘু। তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে গুরু, আকার আছে যেহেতু দীর্ঘস্বর যুক্ত আছে। তারপরে এই গয়জ বাবা সংযুক্ত বর্ণ কিন্তু নিজে লঘু কিন্তু আঘাত থাকার জন্য এও গুরু। আর এটা নিটা, এটা হস্যস্বর যুক্ত আছে, তাই এটা হচ্ছে লঘু। আর বালাটা এটা গুরু, এটা গুরু কেন আকার বেড়ে। তাহলে আমি এবারে 3টে করে স্বর নিয়ে 1 2 3 3টে করে স্বর নিয়ে আমি হচ্ছে গিয়ে 3টে করে স্বর নিয়ে এক একটা গণ করবো। আর লাস্টে দুটো আছে তো 3টে হবে না, একটা একটা করে আছে সেটাই। তাহলে দেখো 3টে গুরু আছে, আমি 1 2 3 3টে গুরু, তাহলে কি হবে মৌবন হয়। তাই এখানেও দেখো 3টে গুরু, তাই এটা হচ্ছে মৌবন। তারপর দেখো এটা হচ্ছে লাস্টে লঘু, লঘু থাকলে তো তগণ বলে দিয়েছিলাম, তারপর তগণ এটাও তাই তগণ। আর লাস্টে গুরু থাকলে একটা করে গ বন হয়। তাহলে এই দেখো মো ত ত গ গ, এই যে উদাহরণটা, এই উদাহরণটার মধ্যেও এই গণগুলো রয়েছে, তাই এটা কি ছন্দ হলো, শালিনী ছন্দ হলো। তাহলে শালিনী ছন্দ, তাহলে এরকম কোনো শ্লোক দিয়ে দিল যে বলো গণ নির্ণয় করো, তোমরা হচ্ছে কি করবে, এরকম হচ্ছে স্বর দিকে তারপরে তোমরা গণ নির্ণয় করতে পারবে নিজেরাদের। তারপরে যদি বলে যায় যে তোমাদের যে লক্ষণ সহ উদাহরণ দিয়ে যে শালিনী ছন্দ বলে লক্ষণ দেবে, তার উদাহরণ দিয়ে তার ব্যাখ্যাটা করে বুঝিয়ে দেবে। এইভাবে একটা কোশ্চেন পড়ে, অথবা কোনো শ্লোক দিয়ে দিল যে তারপরে স্ক্যান করবে, সবার আগে তোমরা স্ক্যান করে দেখবে কতটা অক্ষর আছে, তাহলে অক্ষর দেখে বুঝতে পারবে যে তুমি একাদশ অক্ষর কি দ্বাদশ অক্ষর কি ত্রয়োদশ বা চতুর্দশ পঞ্চদশ এগুলো বলে যখন অক্ষর মানে সেই ছন্দের মধ্যে পড়ে যাবে। এবার সেই ছন্দ কটা আছে সেটার মধ্যে থেকে তুমি খুঁজে পেয়ে যাবে। এবার আরেকটা কথা বলি, এখানে কি যদি পড়ে প্রথমে 4 অক্ষরে, তাহলে সা নিন্দ বলে সা নিন্দন্তি 1 2 3 এই 4, এখানে যদি পড়লো, তাহলে এখানে যদি পড়লো তারপরে আবার 7, 4-এর পরে আবার 7, 7-এ তাহলে 4-এর পরে এখান থেকে 1 2 3 4 5 6 7 লাস্টে যদি পড়লো, তাহলে কি 4 অক্ষরে গিয়ে যদি পড়ছে আর 7-এ গিয়ে যদি পড়ছে। তাহলে এইটা কেন করলাম, বেদ বলেছে যেহেতু আর লোকের কথাটা যেহেতু যুক্ত আছে, তাই বেদে গিয়ে 4 অক্ষরে এবং 7-এ অর্থাৎ 4-এর পরে 7 অর্থাৎ লাস্টে গিয়ে একাদশ অক্ষরে গিয়ে আবার জ্যোতি। কিন্তু তাহলে এখানে কিসে হলো, একাদশ অক্ষরে গিয়ে না জ্যোতি পড়লো। তাহলে এখানে আমরা তাহলে কি পেয়ে গেলাম, তাহলে জ্যোতির সংজ্ঞাও আমরা জ্যোতি জীব বস্ত্র বিশ্রাম স্থান, তাহলে কৈবীর ইচ্ছাতে অর্থাৎ জ্যোতির যে জ্যোতি কথা বলবে না জীববার বিশ্রামের স্থান, অর্থাৎ আমরা মুখে উচ্চারণ করছি কি বলে যে স্বামীনন্তি বলে দাঁড়াচ্ছি, তাই এখানে যদি বললো স্বামী না ভাগানি বালা, তাহলে এখানে গেছে দাঁড়াচ্ছি, যেখানে আমি দাঁড়াচ্ছি থাকছে জীবভাবে সেই স্থান হচ্ছে জ্যোতি। তাহলে জ্যোতিও আমি জানলাম, এর সঙ্গে একটা স্ক্যান করে গেলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। পরবর্তীকালে আরও ভিডিও নিয়ে আমি আসবো। এখান থেকে যদি কোনো জানা থাকে তোমরা অবশ্যই আমার কমেন্ট করে জানবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যদি কি জানা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে। আর একটা কথা বলে, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, নতুন নতুন ভিডিও পাওয়া যায়। থ্যাংক ইউ।